আসসালামু আলাইকুম। অপরাহ্নের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা সাজ ভর্তি পরীক্ষার এই সিরিজে ফিজিক্স নিয়ে কথা বলতেছিলাম। তো আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে ফিজিক্সের শর্ট সিলেবাসের টপিকগুলো কভার করা হয়েছে। তো আজকে আমরা ফিজিক্সের শর্ট সিলেবাসের বাইরে কি কি পড়তে হবে সেগুলো নিয়ে কথা বলবো। আর আমাদের চ্যানেলে ইতিপূর্বে ম্যাথের যে ক্যালকুলেটর ট্রিক্স এইগুলো নিয়েও ভিডিও আপলোড করা হয়েছে। সো তোমরা ওই ভিডিওগুলোও দেখবে, আর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবে, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ক্লাসটি শুরু করা যাক। শর্ট সিলেবাসের বাইরে প্রথম যেটা ছিল ফিজিক্সে সেটা হচ্ছে গতিবিদ্যা। তো গতিবিদ্যায় যদি কেউ আমাকে প্রশ্ন করে, ভাই এক কথায় বলেন গতিবিদ্যা থেকে কি পড়বো, তাহলে এক কথায় উত্তর হচ্ছে গতিবিদ্যা থেকে তোমার প্রাস পড়তে হবে। প্রাসের A to Z প্রাস আসবে। যদি গতিবিদ্যা ফিজিক্সের গতিবিদ্যা থেকে এখান থেকে প্রশ্ন আসে, তাহলে একটা প্রশ্ন হলে সে একটা প্রশ্ন হবে হচ্ছে প্রাস থেকে। এবার প্রাস কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের বাইরের না, প্রাস হচ্ছে তোমাদের কিন্তু ম্যাথে আসে। সো প্রাস থেকে আর আসার সম্ভাবনা খুব বেশি। আর সাস্টের প্রাস খুব গুরুত্বপূর্ণ। সো প্রাস A to Z করে যাবে। এখন প্রাস তোমরা ম্যাথে করছো, এই জন্য আমি এখানে আলোচনা করলাম না। আমি এইখানে তোমাদের যেগুলা সম্পর্কে একদমই ধারণা নেই, পড়োই নাই, ওইগুলো আমি এখানে কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গতিবিদ্যা থেকে পরে কি পড়বো, পরে তক্তা ও গুলি রিলেটেড। সে তোমাকে বলবে যে একটি গুলি একটি তক্তার এতটুকু ভেদ করে বেগ এতটুকু হয়েছে আর কতটুকু যাবে, বা এই রিলেটেড ম্যাথগুলো তোমরা সেই ইন্টার থেকেই করছো বা ম্যাথেও করছো। ম্যাথের গতিবিদ্যা আছে, সো ম্যাথে এই রিলেটেড ম্যাথগুলো করছো। তো তক্তাগুলিও পারা যাবে। আর নেক্সটে যদি আরেকটা বলতে হয়, সেটা হচ্ছে পরিবর্তনশীল ত্বরণ হতে বেগ ও সরণ নির্ণয়। তো এইটা নিয়ে আমরা একটু কথা বলি। এইটা শাস্ত্রের খুব প্রিয়, বারবার আসে। তো জিনিসটা কি, মনে করো আমি যদি কোনো একটা কণার সরণকে x দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা কি জানতাম, সরণকে যদি আমি সময় সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো হচ্ছে বেগ, আর বেগকে যদি সময় সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো হচ্ছে ত্বরণ। সরণকে সময় সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে পাবো হচ্ছে বেগ, বেগকে সময় সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করলে পাবো হচ্ছে ত্বরণ। ওকে, তো আমি বলতে পারি বিপরীতভাবে যদি বলি, তাহলে এই দিক থেকে যদি আসি, তাহলে আমি বলবো কি, ত্বরণকে বেগের সাপেক্ষে সময় সাপেক্ষে যদি একবার ইন্টিগ্রেশন করি তাহলে পাবো বেগ, আর বেগকে যদি আমি আবার সময় সাপেক্ষে আবার ইন্টিগ্রেশন করি তাহলে পাবো হচ্ছে সরণ। তো তোমাকে এই রিলেটেড ম্যাথগুলায় একটি পরিবর্তনশীল ত্বরণ দেওয়া থাকবে, ত্বরণের একটা সমীকরণ দেওয়া থাকবে। সে তোমাকে বললো কি A = 2t² + 5, তার মানে কি টি এর উপর ত্বরণটা নির্ভরশীল। এবার তোমাকে নির্দিষ্ট একটা সীমার ভিতর হয় তোমাকে বেগও নির্ণয় করতে দিতে পারে, তোমাকে সরণও নির্ণয় করতে দিতে পারে। তাহলে আমরা কি করব, যদি ত্বরণের সমীকরণটা দেওয়া থাকে তাহলে আমরা কি করব, ত্বরণকে যদি একবার ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, বেগ। তাহলে আমরা বেগকে কি লিখতে পারি, বেগ = ইন্টিগ্রেশন অফ A dt, সময় সাপেক্ষে একবার ইন্টিগ্রেশন, তাহলে বেগ পাবো। আর বেগকে যদি আবার সময় সাপেক্ষে আবার ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, সরণ পাবো। তাহলে আমরা যদি সরণ লিখতে চাই তাহলে সরণ = কি হবে, ইন্টিগ্রেশন অফ v dt। এবার যদি তোমাকে নির্দিষ্ট লিমিটের ভিতর দেয়, লিমিট ইউজ করবো। তো একটা ম্যাথ এখানে দেখা যাক, এটা শাস্ত্রে আসা একটা ম্যাথ। তোমাকে বলছে কোনো বস্তুর ত্বরণ A = এত m/s² হলে স্থির অবস্থা থেকে শুরু করে 10 সেকেন্ড সময়ে মোট 10 সেকেন্ড সময়ে কত মিটার দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, তাহলে দেখো এখানে পরিবর্তনশীল ত্বরণ হয়, যে টি এর মান, তুমি টি যদি 0 বসাও ত্বরণের মান কত, 0। টি এর মান যদি 1 বসাও তাহলে ত্বরণের মান কত হবে, 6 আর 2 8। আর টি এর মান যদি 2 বসাও তাহলে 12 14। তার মানে টি এর উপর ডিপেন্ড করে ত্বরণটা চেঞ্জ হচ্ছে, তাহলে পরিবর্তনশীল ত্বরণ। তাহলে এই ক্ষেত্রে তোমাকে কি নির্ণয় করতে বলছে, দূরত্ব নির্ণয় করতে বলছে বা সরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি জানি, দেখো আমরা যদি ত্বরণকে একবার ডিফারেন্স করি কি পাবো, বেগ। তাহলে আমরা যদি বেগটাকে একবারে বের করতে চাই কি হবে, দেখো তো বেগটাকে যদি আমরা এখান থেকে একবারে বের করতে চাই, সে বেগ, তাহলে ইন্টিগ্রেশন অফ ত্বরণের মান কত, 2 + 60 × dt। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি, 2 এর ইন্টিগ্রেশন কত, 2t প্লাস 6t এর ইন্টিগ্রেশন কত হবে, 6 × t²/2। তাহলে এটা আসলো তোমার 2t + 3t²। তাহলে এটা হচ্ছে বেগের সমীকরণ। এবার যদি তোমাকে নির্দিষ্ট সময় বেগ নির্ণয় করতে বলতো, এখানে টি এর মানটা বের বসাই দিতা, বাট তোমাকে বেগ নির্ণয় করতে বলে না, তোমাকে দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে দূরত্ব মানে কি, সরণ। x = কি হবে, ইন্টিগ্রেশন অফ বেগ v dt। তাহলে বেগের যদি আমরা সমীকরণটা বসাই, তাহলে এবার দেখো তোমার কিন্তু আর এখন হাতে করা লাগবে না, কারণ তোমার কাছে ক্যালকুলেটর আছে। এবার কত সময়টা বলছে 0 থেকে 10 সেকেন্ডে। আর এই বেগের মান কত, বেগের সমীকরণ হচ্ছে 2t + 3t² × dt। তাহলে এইটা ডিরেক্টলি ক্যালকুলেটরে প্রেস করলেই তোমার অ্যান্সারটা চলে আসবে ক্যালকুলেটারে। আর যদি তুমি হাতে করতে চাও ম্যানুয়ালি টাইম যাবে, তোমার ক্যালকুলেটারে করলে এটা দেখবে অ্যান্সার আসছে বা হাতে করলে অ্যান্সার আসবে
1100 মিটার, তারপরে 10 সেকেন্ডে সে 1100 মিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে ম্যাথ প্রশ্নটা একটু টাফ হয়। সো ম্যাথ প্রশ্নের জন্য আমরা ক্যালকুলেটর হ্যাক্স একদম পুরো একটা মানে প্লেলিস্ট দাঁড় করাইছি। সো তুমি যদি ওইটা দেখো, ইনশাল্লাহ 5 থেকে 6টা প্রশ্ন তুমি ক্যালকুলেটরে লাগাইতে পারবা, যেটা তোমাকে অনেক আগায় দিবে। সো আমাদের চ্যানেলেও ওই ভিডিওগুলো দেওয়া আছে, ওইগুলো দেখার অনুরোধ রইল। নেক্সট, তারপরে পদার্থের গাঠনিক ধর্ম। আচ্ছা, পদার্থের গাঠনিক ধর্মে তোমাদের হচ্ছে প্রথম অংশটা শর্ট সিলেবাসে ছিল, কিন্তু দ্বিতীয় অংশটা শর্ট সিলেবাসে ছিল না। তো দ্বিতীয় অংশটা ফার্স্টের খুব ফেভারিট। দ্বিতীয় অংশ থেকে যদি প্রশ্ন হয় তাহলে প্রথমেই বলতে হবে সে সান্দ্রতা। এবার সান্দ্রতা জিনিসটা আমি একটু বোঝার ট্রাই করি। এটা হচ্ছে তোমরা পড়ো নাই, সো একটু আমি এখান থেকে বেসিক থেকে একটু আলোচনা করব। আর হচ্ছে যাদের মনে হচ্ছে যে তুমি পারো, তুমি শুধুমাত্র কনসেপ্ট মানে তুমি টপিকগুলো দেখতে আসছো, তাহলে তুমি একটু ভিডিওকে টেনে নেক্সট পার্ট দেখতে পারো। আর যারা হচ্ছে একদমই মানে নতুন, তারা হচ্ছে সম্পূর্ণটা দেখো। ইনশাল্লাহ এইগুলা করলেই, এই ক্লাসটা করলেই তোমার এই আননোন টপিকগুলো কাভার হয়ে যাবে, এক্সট্রা কিছু করতে হবে না। তাহলে এবার দেখো, সান্দ্রতা যদি আমি তোমাকে বলি, আমি তোমাকে যদি একটা বলি যে একটা মানে পথের উপর দিয়ে সে একটা জিনিস গোড়ায় যাচ্ছে, গড়ে যদি যায়, তাহলে কি হয়, এখানে একটা ঘর্ষণ বলের উদ্ভব হয় না? তার মানে একটা তলের উপর দিয়ে যদি আর একটা তল যায়, তাহলে একটা ঘর্ষণ বলের উদ্ভব হয়। তাহলে এটাকে আমরা বলছিলাম সে ঘর্ষণ বল। তো সান্দ্র বল হচ্ছে কি ঘর্ষণ বলের মতোই। ওইটা কি, যদি একটা ফ্লুইড ফ্লো করে, মানে একটা প্রবাহী যদি ফ্লুইড ফ্লো করতে থাকে, তাহলে দুইটা স্তরের মধ্যে তাদের একটা ঘর্ষণ বলের উদ্ভব হয়। তাহলে যে ঘর্ষণ বলের উদ্ভব হয়, ওই বলটাকেই বলা হচ্ছে সান্দ্র বল। বোঝা গেছে? আর এই যে সান্দ্র বল উদ্ভবকারী যে ধর্ম, এটাকে বলা হচ্ছে সান্দ্রতা। যেমন আমি যদি তোমাকে বোঝানোর ট্রাই করি, সে হচ্ছে এই যে এইখানে চিত্রটা দেখি, দেখো এইখানে হচ্ছে একটা লেয়ার, এই যে একটা লেয়ার, মানে একটা প্রবাহীর একটা স্তর, নিচের স্তর, আর এটা হচ্ছে উপরের স্তর। নিচের স্তর আর উপরের স্তর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডিওয়াই। তাহলে দেখো, এই স্তরটা যখন, একটা স্তর যখন গতিশীল হবে, আর একটা স্তরকে বাধা দেওয়ার চেষ্টা করবে। সে তুমি দেখো, যদি মাটির উপর দিয়ে সে এই যে পানি প্রবাহিত হচ্ছে, এই যে পানির লেয়ার, এটা হচ্ছে মাটির লেয়ার, মাটির মধ্যে পানি প্রবাহিত হচ্ছে। দেখা যায় কি, মাটির কাছে যে তার বেগ থাকে সবচেয়ে কম, তার উপরে যে তার বেগ থাকে একটু বেশি, সে এটা হচ্ছে সামান্য একটু বেশি, আর এর বেগ থাকে তার থেকে আরও বেশি। তার মানে লেয়ার যত উপরে যাচ্ছে, বেগের পরিমাণ তত বাড়তেছে। তো লেয়ারের মধ্যবর্তী দূরত্বের উপর ডিপেন্ড করে হচ্ছে এই বলটা, মানে এই প্রতিরোধকারী বলটা ডিপেন্ড করে। তো এই যে বাধা দিচ্ছে, একটা লেয়ার আর একটা লেয়ারকে যে বাধাটা দিচ্ছে, এই বাধার পরিমাণটাই হচ্ছে, মানে এই বাধা দানকারী বলই হচ্ছে তোমার সান্দ্র বল। সে এই যে উপরের পৃষ্ঠটা যদি এই দিকে যাইতে চায়, এই যে মাঝখানে যেখানে যে দুইটা লেয়ার আছে, এই মাঝখানে কি একটা বিপরীত দিকে একটা বল ক্রিয়া করবে না? এই বলটা হচ্ছে সান্দ্র বল। তাহলে সান্দ্র বল কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা যদি বলি সান্দ্র বল কিসের উপর ডিপেন্ড করে, তাহলে 1 নম্বর, তুমি দেখো এই যে ক্ষেত্রফলটা যত বেশি হবে, এই যে মানে এই তলের ক্ষেত্রফল যত বেশি হবে, তলের এই যে ক্ষেত্রফলটা যত বেশি হবে, সান্দ্র বল তত বেশি হবে। তার মানে সান্দ্র বলটা হচ্ছে তলের ক্ষেত্রফলের সমানুপাতিক, আর হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্টের সমানুপাতিক। এখন ভেলোসিটি গ্রেডিয়েন্ট কি, বেগকে যদি দূরত্বের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে সেটাকে বলে বেগের নতি। তো সেই বেগের নতির সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি সান্দ্র বল এফ সমানুপাতিক হচ্ছে তোমার তলের ক্ষেত্রফল ইন্টু বেগের নতি কি বলছি, বেগকে যদি হচ্ছে তুমি সরণের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, মধ্যবর্তী দূরত্বের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে ডি ডিভাইড বাই ডিওয়াই, এইটাকে বলা হয়েছে বেগের নতি। তাহলে এই যে এটাও বেগের নতির সমানুপাতিক, উপরে হবে হচ্ছে তোমার ডিভি, নিচে হচ্ছে ডিওয়াই, ডিভি ডিভাইডেড বাই ডিওয়াই। এই যে সান্দ্র বল হচ্ছে তলের ক্ষেত্রফলের সমানুপাতিক আর বেগের নতিরও সমানুপাতিক। তাহলে এবার দেখো, আমি যদি সমানুপাতিক চিহ্নটা উঠাইতে চাই, তাহলে কি একটা ধ্রুবক দিতে হবে। তাহলে এই যে একটা ধ্রুবক দিলাম, এই ধ্রুবকটা হচ্ছে ইটা, এই ইটাকে বলে সান্দ্রতা গুণাঙ্ক, ইটা এ ডিভি ডিভাইডেড বাই ডিওয়াই। এইটা দিয়ে আমরা সান্দ্র বল নির্ণয় করবো। ডিরেক্টলি তোমাকে এই সূত্রতে ম্যাথ আসবে, এখান থেকে আহামরি কিছু পেঁচায় না। এই যে এফটা হচ্ছে সান্দ্র বল, এন মানে ইটা হচ্ছে তোমার সান্দ্রতা গুণাঙ্ক, এ হচ্ছে তোমার তলের ক্ষেত্রফল, এই যে তলটা, যে কোনো একটা তলের ক্ষেত্রফল, ডিভি বাই ডিওয়াই, পুরাটা হচ্ছে বেগের নতি, ভি হচ্ছে বেগ, আর ডিওয়াই হচ্ছে দুইটা লেয়ারের মধ্যবর্তী যে দূরত্বটা, এই যে এই দূরত্বটা। ওকে, তো এইটাই হচ্ছে তোমার এই সান্দ্রতা নির্ণয় আসে। আর একটা আসে তোমার, যেটা হচ্ছে, এটা যদি একটু আলোচনা করি, মনে করো তুমি একটা প্রবাহীর ভিতর দিয়ে, সে একটা পানি, এইখানে একটা পাত্র আছে, পাত্রের ভিতর পানি আছে, এই পাত্রের ভিতর পানি আছে। এবার এই পানির ভিতর যদি তুমি একটা বলকে ফেলো, ও কি হবে, যখন পড়তে থাকবে, সে একটা লোহার বলকে ফেলতেছো, ওই লোহার বলটা যখন পড়তে থাকবে,
এই পানির লেয়ার কি উপরের দিকে একটা বল প্রদান করবে না, এই যে এই বলকে বাধা দিবে, মানে তোমার যে লোহার বলটা পড়তেছে সেটাকে বাধা দেওয়ার জন্য উপর দিকে একটা ফোর্স ক্রিয়েট করবে, এই ফোর্সটা হচ্ছে সান্দ্র বল। তো এই ফোর্সটা হচ্ছে স্টোকসের সূত্রের সাহায্যে আমরা প্রতিপাদন করছিলাম, বাট ওইটা তোমাদের এখন আর প্রতিপাদন, তুমি তো 4-5 দিন পর তোমার পরীক্ষা, আছে এখন আর প্রতিপাদন লাগবে না। তো ওই ক্ষেত্রে সান্দ্র বল কোনো প্রবাহীর ভিতর দিয়ে যদি একটা বল পড়তে থাকে বা একটা গোলক আকৃতির কোনো কিছু পড়তে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সান্দ্র বল F = 6 পাই ইটা আর ভি। 6 তো 6 পাই কি, পাই এর মান 3.1416, আর হচ্ছে তোমার ইটা এর মানে হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, আর হচ্ছে তোমার এই যে গোলকটা পড়বে, এই যে গোলকটাকে তুমি ফেলবা সেই গোলকের ব্যাসার্ধ, আর ভি হচ্ছে তোমার এই গোলকের বেগ। তাহলে এই যে তোমার যদি গোলকের ব্যাসার্ধ দেওয়া থাকে আর গোলকের বেগ দেওয়া থাকে, তাহলে গোলকের উপর সান্দ্রতা বল বের করতে পারবে না। তো এই যে সান্দ্রতা বল নির্ণয় সূত্র এই যে একটা এই দুইটা সূত্রতে আমি ম্যাথ করবো, এর ভিতর থেকে তোমাকে বিভিন্ন কিছু চাইতে পারে। সো আমি যদি এখানে একটা ম্যাথ করাই, দেখো কি বলছে, এত মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি ধাতব পাত 5 মিলিমিটার পুরু গ্লিসারিন এর একটি গ্যাসের উপর রাখা হয়েছে। পাতটিকে 0.6 মিটার পার সেকেন্ড বেগে চালনা করলে এত নিউটন আনুভূমিক বলের প্রয়োজন হয়। মানে এই নিউটন আনুভূমিক বলের প্রয়োজন দিলে সে হচ্ছে চলা শুরু করে, তার মানে কি এইটাই সেই সান্দ্র বল। ওকে, বলছে গ্লিসারিনের সান্দ্রতা গুণাঙ্কের মান নির্ণয় করো। তাহলে আমরা জানি সান্দ্র বল এই যে F = ইটা এ ডিভি বাই ডিওয়াই। এখন তোমাকে বলে সান্দ্রতা গুণাঙ্ক, তার মানে সান্দ্রতা গুণাঙ্ক = কি হবে, সান্দ্রতা গুণাঙ্ক = হবে হচ্ছে তোমার F × ডিওয়াই ডিভাইডেড বাই A × ডিভি। এবার দেখো সকল কিছুর মান তোমাকে দিয়ে দিছে, বলের মান, সান্দ্রতা বলের মান কত, 0.5 নিউটন, তাহলে এটা উত্তর 0.5 ইন্টু, এবার হচ্ছে তোমার ডিওয়াই কি ছিল, ডিওয়াই হচ্ছে তোমার এই যে মানে স্তরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে বলে দিছে 5 মিলিমিটার, তার মানে 5 × 10⁻³ সকল কিছুকে এসে এককে নিব, ডিভাইডেড বাই ক্ষেত্রফল কত, এই যে 0.02 মিটার স্কোয়ার, তার মানে 0.02 ইন্টু ডিভি মানে বেগ কত, এই যে 0.06, তাহলে এইটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেশন করলে এটা অ্যান্সার আসবে হচ্ছে 2.08 এত। আর সে সান্দ্রতা গুণাঙ্কের একক নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, তাহলে এটার অ্যান্সার হচ্ছে যে এ নম্বর। তো এইগুলো খুব সহজ আসবে, এই যে এইটা দিয়েও ম্যাথ আসে, সান্দ্রতা গুণাঙ্কের এই যে এইটা দিয়েও স্টোকসের সূত্র দিয়েও ম্যাথ আসে। নেক্সট, তারপরে হচ্ছে আমরা পড়ব পৃষ্ঠটান অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক সাস্টের জন্য। পৃষ্ঠটান মানে কি, আমি যদি কথার ভিতর থেকে বলি, পৃষ্ঠের যে টান, এই যে পৃষ্ঠের যে টান সেটা হচ্ছে পৃষ্ঠটান। ওকে, এবার আমরা একটু চেষ্টা করি, মানে কিছু ফিগার দেখার ট্রাই করি। দেখো ট্যাপ থেকে যখন পানি পড়ে তখন কিভাবে পানি পড়ে, ট্যাপ থেকে যখন পানি পড়ে, দেখো পানিটা যখন পড়তেছে গোল আকৃতি হয়ে গেছে, দেখো খেয়াল করো, পড়ার সময় গোল আকৃতি হয়ে যাচ্ছে, চাইলেই তো পানিটা মানে যেভাবে ছিল ওইভাবে পড়তে পারতো, এই যে এইখানে খেয়াল করো, এই যে গোল আকৃতি হয়ে যাচ্ছে, এটার কারণ কি, বা আমি যদি পরবর্তীটা দেখি, পানি যখন থাকে দেখা যায় হচ্ছে যে এইভাবে একটা গোল আকৃতি থাকে, পানি কেন এই যে এইভাবে একদম লেয়ারলি থাকে না, মানে একদম সরানো কেন থাকে না, পানিকে রাখলে একদম গোল মানে তোমার গোলক আকৃতিরই কেন হয়। বা পরের চিত্র যদি দেখি, দেখো এই যে কোনো একটা পানির উপর দিয়ে বা পুকুরের উপর দিয়ে দেখবো অনেক সময় হচ্ছে ওই আমার ছোট ছোট পোকামাকড় হেঁটে বেড়ায়, ওরা যখন হাঁটে এই যে এইখানে দেখো এই যে একটু ডেবে যায়, বাট ওর পাটা ভিতরে চলে যাচ্ছে না, এখানে লাগতেছে কি একটা স্তর আছে। তো এই যে এই ঘটনাগুলো হচ্ছে পৃষ্ঠটান, এই যে পৃষ্ঠটানের কারণে হচ্ছে আমাদের এই ঘটনাটা হয়। তো এইটাই হচ্ছে পৃষ্ঠটানের কারণে যে ক্ষেত্রফল হ্রাস পায় আর কি। তো এবার যদি ফিজিক্সের ভাষায় বলি যে পৃষ্ঠটান জিনিসটা কি, পৃষ্ঠটান হচ্ছে কোনো তরলের উপর একটা রেখা বিবেচনা করলে ওই রেখায় প্রতি একক ক্ষেত্র মানে দৈর্ঘ্যের উপর যে বলের উদ্ভব হয় সেটাকে হচ্ছে পৃষ্ঠটান বলে। যদি একটা ফিগার দেখি, দেখো এই যে মনে করো পানির উপরে এই যে এ বি, এই যে হচ্ছে এ, এই যে হচ্ছে বি, এ বি একটা রেখা, যেই রেখার দৈর্ঘ্য হচ্ছে এল, রেখার দৈর্ঘ্য রাখছি, আর এই রেখার উপর প্রয়োগ মানে পুরার এই এবি রেখার উপর তোমার বল হচ্ছে এফ বল ক্রিয়া করতেছে। তাহলে আমি যদি বলি পৃষ্ঠটান কাকে বলে, বলছি একক দৈর্ঘ্যের উপর যে পরিমাণ বল ক্রিয়া করে, তাহলে এল দৈর্ঘ্যের উপর ক্রিয়ারত বল কত হয়, এফ পরিমাণে, তাহলে একক দৈর্ঘ্যের উপর ক্রিয়ারত বল কি, এফ ভাগ এল, এই এফ ভাগ এল এইটা হচ্ছে পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটানের একক যদি বলে, পৃষ্ঠটানের একক হচ্ছে নিউটন পার মিটার, এই জিনিসটা হচ্ছে পৃষ্ঠটান। এবার পৃষ্ঠটানের কয়েকটা ঘটনা আমরা দেখার চেষ্টা করি।
পৃষ্ঠটানের কারণে স্পর্শকোণের সৃষ্টি হয়। স্পর্শকোণ জিনিসটা কি? মনে করো একটা পাত্রে হচ্ছে তোমার পানি আছে, এই যে পানি আছে এরকম, যখন পাত্রটা দেখবা পানির লেয়ারটা এইভাবে হয়, পানি যদি থাকে মোটামুটি এইভাবে একটু উঁচু হয়, তোমার একবারে যে এইভাবে যে সমান হবে, পানি কখনো এইভাবে সমান থাকে না, হালকা একটু পানি বা অন্য মধু রাখলে ভালো বোঝা যায়, এই যে একটু উঁচু হয়, এই যে একটু উঁচু হয়েছে, এই উঁচু হওয়ার কারণই হচ্ছে পৃষ্ঠটানের কারণে উঁচু হয়। এবার উঁচু হলে এই যে বাঁকা অংশ তরলের ভিতরে এই সলিড অংশের সাথে পাত্রের সাথে যে কোণটা উৎপন্ন করে, এই যে দেখো তো স্পর্শক টানলে এইখানে একটা কোণ উৎপন্ন করছে না, এই কোণটাকে বলা হয় হচ্ছে স্পর্শকোণ। এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে তরল উপরে ওঠে, আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম হইতে পারে যদি কিছু কিছু ক্ষেত্রে তরলটা হচ্ছে যে এইভাবে নিচে নেমে যায়, এইভাবে হয়ে যায়। এবার দেখো হওয়ার উচিত ছিল একদম স্ট্রেট, বাট হয়েছে কি এই যে একটু বাঁকা হয়েছে না, তাহলে বাঁকা অংশ যদি আমরা স্পর্শক টানি, স্পর্শকটা এই তরলের ভিতরে কঠিনের সাথে যে কোণ উৎপন্ন করে, এই যে দেখো তরলের ভিতরে কঠিন, এই যে কঠিন পাত্র না, কঠিনের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটাকেই বলা হয় স্পর্শকোণ। তাহলে আমরা দেখলাম স্পর্শকোণ কিছু কিছু সময় এই যে এখানে কেমনটা হয়েছে, এখানে হয়েছে সূক্ষ্মকোণ, আর স্পর্শকোণ কিছু কিছু সময় হয় হচ্ছে স্থূলকোণ। এটা কেন হয় এটার উপরে আমরা একটু দেখি। তো এই যে আমরা কয়েকটি স্পর্শকোণ দেখি। এবার বিশুদ্ধ একদম 100% বিশুদ্ধ পানি আর একদম পরিষ্কার কাচের স্পর্শকোণ হচ্ছে 0 ডিগ্রি, যে একদম স্ট্রেট থাকে, এখানে কোনো স্পর্শকোণ নাই, এখানে একটু হালকা দেখা যাচ্ছে বাট এটা থাকবে না, একদমই 0 ডিগ্রি। তাহলে বিশুদ্ধ পানি আর হচ্ছে কঠিনের মধ্যে স্পর্শকোণ হচ্ছে কত ডিগ্রি, যে 0 ডিগ্রি। এইবার আছে কেরোসিনের ভিতর স্পর্শকোণটা দেখো, কেরোসিন যখন আসে এই যে কিছুটা অংশ উঁচু হয়ে যায়, দেখো কিছুটা অংশ যে উঁচু হয়ে গেছে, উঁচু হয়েছে, তাহলে উঁচু অংশ দিয়ে যদি আমরা স্পর্শক টানি, স্পর্শক তরলের ভিতরে সলিডে মানে পাত্রের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটাকে হচ্ছে স্পর্শকোণ। তাহলে দেখো তো এখানে স্পর্শকোণ কেমন হয়েছে, স্পর্শকোণটা হয়েছে হচ্ছে 90 থেকে ছোট, তার মানে কেরোসিনের ক্ষেত্রে 90 থেকে ছোট হয়। আর যদি আমরা মার্কারি বা পারদের কথা বিবেচনা করি সেই ক্ষেত্রে হচ্ছে দেখো এই যে উঁচু হয়েছে, এই যে এখানে এসে একটু এরকম ঢালু হয়ে গেছে, তো ঢালুটা দিয়ে যদি আমরা স্পর্শক টানি তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এইটা হচ্ছে স্পর্শকোণ। এবার যে সকল পদার্থ ওই কঠিন পদার্থকে ভিজায় তাদের স্পর্শকোণ হয় হচ্ছে মানে সূক্ষ্মকোণ 90 থেকে ছোট। এই যেমন কেরোসিন এই তোমার পাত্রকে ভিজাবে, তাহলে এই কেরোসিনের স্পর্শকোণ হচ্ছে 90 থেকে ছোট। আর যে সকল পদার্থ পাত্রকে ভিজাইতে পারে না, যেমন হচ্ছে তোমার মার্কারি পাত্রকে ভিজায় না, ওই ক্ষেত্রে স্পর্শকোণটা হয় হচ্ছে 90 থেকে বড়। এই যে এই পুরা কোণটা বা এই যে এই পুরা কোণটা এই কোণটা হচ্ছে স্পর্শকোণ। তাহলে স্পর্শকোণ কিছু কিছু ক্ষেত্রে 0 হয়, যেমন বিশুদ্ধ পানি আর পরিষ্কার কাচের ভিতর, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে সূক্ষ্মকোণ হয়, কিছু কিছু ক্ষেত্রে স্থূলকোণ হয়। এইগুলা থেকে হচ্ছে আমাদের পৃষ্ঠটান নির্ণয়ের ম্যাথ আসে, যেটা আমরা এখন করব নেক্সট। এবার আমরা যদি একটা ক্যাপিলারি টিউব মানে হচ্ছে সূক্ষ্ম একটা নল, একটা সূক্ষ্ম কাচের নল, এটা খুবই ক্ষুদ্র থাকে, এই কাচের নলটা খুবই ক্ষুদ্র থাকে, একটা সূক্ষ্ম কাচের নলকে সে হচ্ছে আমি পানির ভিতর ডুবাইছি। তুমি যদি পানির ভিতর ডুবাও দেখবা কি এই পানির উপরে মানে কাচের নলের এই দেখো থাকা উচিত ছিল এই পর্যন্ত, বাট এই পর্যন্ত না থেকে কিছুটা পানি উপরে উঠে যায়, পৃষ্ঠটানের কারণে কিছুটা পানি উপরে উঠে যায়। বাট যদি তুমি মধু বা মার্কারির ভিতর দাও তাহলে থাকা উচিত ছিল মার্কারি কি এই পর্যন্ত না, কারণ এই পার্টটা আমার খোলা, এই যে এইখান দিয়ে খোলা, এটুকু খোলা ফাফা নল, তাহলে থাকা উচিত ছিল হচ্ছে এই পর্যন্ত, বাট আসে কি একটু নিচে নেমে গেছে না, নিচে নেমে গেছে। এবার দেখো যখন উপরে উঠছে তখন এই যে স্পর্শকোণটা কেমন আসছে, স্পর্শকোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, এখানে কি সূক্ষ্মকোণ হবে না, 90 থেকে ছোট। আর যখন নিচে নামছে তখন স্পর্শকোণটা কেমন হয়েছে দেখো তো, স্থূলকোণ। তাহলে আমরা বলতে পারি যখন স্পর্শকোণ হচ্ছে সূক্ষ্মকোণ হয় তখন হচ্ছে তরল উপরে ওঠে, আর স্পর্শকোণ যখন হচ্ছে নিচে আসে, স্পর্শকোণ যখন হচ্ছে স্থূলকোণ হয় তখন হচ্ছে সেই সাবস্টেন্সটা বা তরলটা বা ফ্লুইডটা নিচে নামে। ওকে, এবার দেখো যখন উপরে ওঠে তখন এই যে ইয়াটা দেখো তো এই শেপটা কেমন, এটা হচ্ছে অবতল আকৃতি না, তার মানে যখন উপরে ওঠে তখন হচ্ছে এই তরলের পৃষ্ঠতল হচ্ছে অবতল আকৃতি ধারণ করে, আর যখন নিচে নামে তখন তরলের উপর পৃষ্ঠ হচ্ছে উত্তল আকৃতি ধারণ করে। তাহলে আমরা কয়েকটা এমসিকিউ এখান থেকে পাইলাম, যদি হচ্ছে স্পর্শকোণ 90 ডিগ্রি থেকে ছোট হয় তখন হচ্ছে তরল উপরে উঠবে, ক্যাপিলারি টিউবের উপরে উঠবে, বা কৈশিক নল, এটাকে বাংলায় বলে কৈশিক নলের উপরে উঠবে, আর উপরে উঠলে তরলের সেই স্তরটা হবে হচ্ছে অবতল। আর যদি হচ্ছে স্পর্শকোণ 90 ডিগ্রি থেকে বড় হয় তাহলে ক্যাপিলারি টিউব থেকে তরলটা হচ্ছে নিচে নামবে, এই নিচে নামার
নিচে নামবে। আর হচ্ছে এই যে যে তরলের যে আকৃতিটা হবে মানে পৃষ্ঠটা হবে এটা হবে হচ্ছে উত্তল আকৃতি, বোঝা গেছে? আচ্ছা এবার আসি পৃষ্ঠটান। তো এইখান থেকে পৃষ্ঠটান নির্ণয় সূত্র, এটার প্রতিপাদন এখন সময় নেই, এখন আর প্রতিপাদন করব না, এটা মুখস্থ করে যাও। এই তরলের ক্ষেত্রে পৃষ্ঠটান নির্ণয় সূত্র হচ্ছে টি, পৃষ্ঠটান হচ্ছে টি দ্বারা প্রকাশ করে, টি ইজ ইকুয়াল টু রো জি আর এইচ ডিভাইডেড বাই 2 cos থিটা। কি বলছি? রো জি আর এইচ ডিভাইডেড বাই 2 cos থিটা। এখানে রো কি? রো হচ্ছে যে ফ্লুইডটা তুমি নিবা, এই যে এখানে যেমন পানি নিছি পানির ঘনত্ব, এইখানে হচ্ছে আমরা যেমন মার্কারি নিছি মার্কারির ঘনত্ব হবে। আর আর হচ্ছে এই যে ক্যাপিলারি টিউবটা নিছি, এই যে ক্যাপিলারি টিউবের এই যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ, এই ক্যাপিলারি টিউবটার এই যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আর। এইচ হচ্ছে কি? এইচ হচ্ছে পানির বা ফ্লুইড যতটুকু উপরে উঠবে বা ফ্লুইড যতটুকু নিচে নামবে, এই যে এই দৈর্ঘ্যটা, এইটা হচ্ছে এইচ, বোঝা গেছে? আর 2 cos থিটা, cos থিটা হচ্ছে স্পর্শকোণ। এবার দেখো তোমার হচ্ছে এইখানে থিটার মান, থিটার মানটা যদি খুব ক্ষুদ্র হয়, থিটার মানটা খুব ক্ষুদ্র, তাহলে আমরা জানি cos থিটার মান যত ক্ষুদ্র হবে সেটা অনের তত কাছাকাছি যাবে। তাহলে থিটার মান যদি খুব 0 এর কাছাকাছি হয় তাহলে cos থিটার মান কি অনের কাছাকাছি যাবে। তো আমরা এই পার্টটাকে যদি অন হিসাবে বিবেচনা করি, কারণ এই থিটার মান খুব ক্ষুদ্র, তাহলে সূত্রটা আসবে হচ্ছে টি ইজ ইকুয়াল টু রো জি আর এইচ ডিভাইডেড বাই 2। কারণ হচ্ছে আমরা বলছি, আমরা জানি লিমিট যদি এরকম আমরা বুঝি, লিমিট থিটা টেন্স টু 0, থিটা টেন্স টু 0 হইলে cos থিটা ইজ ইকুয়াল টু কত হয়? cos থিটা ইজ ইকুয়াল টু অনের কাছাকাছি যাবে, যে থিটার খুব ক্ষুদ্র মানের জন্য, থিটা মানে 0 এর কাছাকাছি গেলে cos থিটা 0 অনের কাছাকাছি যাবে, এই জন্য আমরা এই পার্টটাকে 2 লিখছি। তাহলে আমরা এই সূত্রটা মনে রাখবো, টি ইজ ইকুয়াল টু রো জি আর এইচ ডিভাইডেড বাই 2, এই সূত্রতে আমরা ম্যাথ করবো। তো তোমাকে বলে দিবে যে কতটুকু উপরে উঠছে বা কতটুকু নিচে নামছে, একটা একটার সাথে সম্পর্ক কি, যেমন আর এর সাথে এইচের সম্পর্ক কি, আর এর সাথে এইচের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে আর যত বড় হবে, ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধ যত বড় হবে, তোমার হচ্ছে এই যে এটার মানে উচ্চতা তত কম হবে। সেইখানে যদি একটা সরু দন মানে এই ওইটা থেকে সে হচ্ছে যদি তুমি আর একটা সরু দিতা, সেই যে সরু আর একটা ক্যাপিলারি টিউব দিতা, তাহলে দেখা যাইতো এই যে এই মোটাটায় যতটুকু উঠছে সরুটায় তার থেকে বেশি উঠতো, মানে এই যে এই পর্যন্ত তরলটা উঠে যাইতো, বোঝা গেছে? তার মানে ব্যাসার্ধের হচ্ছে ব্যস্তানুপাতিক, এইচটা হচ্ছে ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। তো এইটা দিয়ে আমরা ম্যাথ করবো। নেক্সট আমরা যদি একটা ম্যাথ দেখি, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, একটি কৈশিক নলের ব্যাস হচ্ছে 0.2 মিলিমিটার, একে এত পৃষ্ঠটান এবং এত ঘনত্বের পানিতে ডুবালে নলের কত মিটার উচ্চতায় পানি উঠবে। তাহলে আমরা কি জানি? পৃষ্ঠটান, পৃষ্ঠটান টি ইজ ইকুয়াল টু রো জি আর এইচ ডিভাইডেড বাই 2, স্পর্শকোণ আমরা খুব ক্ষুদ্র ধরে নিছি। তাহলে এখন হচ্ছে আমার লাগবে হচ্ছে কত মিটার উচ্চতায় উঠবে, তার মানে এইচ এর মানটা লাগবে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারো? এইচ ইজ ইকুয়াল টু 2t ডিভাইডেড বাই রো জি আর। এবার আসি 2t, টি মানে কি ছিল? টি হচ্ছে পৃষ্ঠটান, এখানে পৃষ্ঠটান কত? 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই রো, রো এর মান কত? ঘনত্ব, ঘনত্ব কত? এই যে বলে দিছে 1000, মানে 10 টু দি পাওয়ার 3 ইন্টু জি, জি এর মান তো আমি জানি 9.8 ইন্টু আর, আর হচ্ছে সেই ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধ। দেখো এখানে ব্যাস বলে দিছে, ব্যাস হচ্ছে 0.2 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 0.1 মিলিমিটার। এবার মিলিমিটারকে যদি আমি মিটার নিই তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 দ্বারা গুণ হবে। তাহলে এইটাকে যদি তুমি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো, এটা উত্তর আসবে 0.15 এত মিটার। তার মানে ক্যাপিলারি টিউবের এত মিটার উচ্চতায় পানি উঠবে, এ নম্বর উত্তর। তো এইখান থেকে এই চ্যাপ্টার থেকে আমরা মূলত সান্দ্রতা আর পৃষ্ঠটানই পড়বো, এইটা আমি আলোচনা করছি। সো এইটাই গুরুত্বপূর্ণ। আর প্রথম পার্ট থেকে পড়তে বলছিলাম হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। প্রথমে আমরা ফিজিক্সের আরও 2টা পার্ট দিছি আগে, কেউ যদি ওই 2টা না দেখে থাকো ওই 2টা আগে দেখতে পারো। আচ্ছা, তো এইখান থেকে এই পার্টটা, তার মানে আমার পদার্থের গাঠনিক ধর্ম আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো আমার মনে হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে থেকে যদি দেয় তাহলে সে এই পার্ট থেকে হয় সান্দ্রতা থেকে দিবে, নাহলে পৃষ্ঠটান থেকেই দিবে। আচ্ছা, নেক্সট চ্যাপ্টারে যদি আমরা যাই, নেক্সটে হচ্ছে আমরা পড়বো হচ্ছে তরঙ্গ। এখন তরঙ্গ যদি প্রথমেই বলি, তরঙ্গ থেকে কি পড়বা? তরঙ্গ ছোটোবেলায় 9, 10 করে আসছো, তো তরঙ্গ হচ্ছে একদম বেসিকটাকে পড়বা, সংজ্ঞা টঙ্গা পড়বা, তরঙ্গের প্রকারভেদ, যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে হচ্ছে তরঙ্গ বলে। এবার তরঙ্গের প্রকারভেদ পড়বা, আর তরঙ্গ, অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ, এগুলো জেনারেল পড়ালেখা, যদি দু একটা থিওরি দিয়ে দেয় যেন দাগাইতে পারো। এবার আসি আমরা এখান থেকে মেইনলি পড়বো তরঙ্গ সংক্রান্ত কতগুলো রাশি আছে, ওই রাশিগুলো পড়বা, যে হচ্ছে তোমার মানে এটাও থিওরি, যে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, তরঙ্গ বেগ, এই রিলেটেড যে রাশিগুলো আছে। তারপর হচ্ছে আমরা একটা সূত্র পড়ছিলাম ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, না? এই সূত্রের ছোটো ছোটো ম্যাথ করবা। ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তোমার হচ্ছে ভি হচ্ছে তরঙ্গের বেগ, এফ হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, এই রিলেটেড
ম্যাথ, ছোট ছোট ম্যাথ আছে, এগুলো একটু করবা। আচ্ছা, নেক্সটে যদি কি পড়তে হয় সেটাই যদি যাই, অগ্রগামী তরঙ্গ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা অগ্রগামী তরঙ্গ, অগ্রগামী তরঙ্গ কি যদি বাংলায় বলি, যে তরঙ্গ হচ্ছে আগায় সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। তো অগ্রগামী তরঙ্গের যদি জেনারেল সমীকরণটা আমরা দেখি, তাহলে অগ্রগামী তরঙ্গের জেনারেল সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এবার যদি আর একটার সাথে আমরা কম্পেয়ার করি, যদি সেটা দশা পার্থক্য থাকে, তাহলে তখন হবে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস এই যে ডেল্টা, ডেল্টা হচ্ছে দশা পার্থক্য, প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, প্লাস মাইনাস। ওকে, তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ওয়াই ইজ ইকুয়াল টু ওমেগা ইজ ইকুয়াল টু কি টুয়াইস পাই ডিভাইড বাই টি, আবার দশা পার্থক্য ইজ ইকুয়াল টু কি হয় টুয়াইস পাই ডিভাইড বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তো ওইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, এ ইজ ইকুয়াল টু সাইন, এখানে কমন নিলে একবারে চলে আসবে 2 পাই ডিভাইড বাই ল্যামডা ইন্টু ভিটি প্লাস মাইনাস এক্স। এই দুটা মুখস্থ করে যাবা, এই সমীকরণটা আর এই সমীকরণটা মুখস্থ করে যাবা। তোমাকে হচ্ছে এইরকম একটা সমীকরণ দিয়ে সে বলবে, এখানে মনে করো দিছে 30টি প্লাস সামথিং, তোমাকে বলবে বেগের মান কত, তাহলে কি কম্পেয়ার করবা, টি এর সাথে যেটা থাকবে সেটা বেগ। বা এইরকম একটা দিয়ে বলছে এখানে আছে মনে করো 30টি, তাহলে কৌণিক কম্পাঙ্ক কত, তার মানে কি ওমেগার মান 30। সো এইভাবে কম্পেয়ার করে বিভিন্ন রাশি নির্ণয় করতে দিতে পারে। সো এটা একটু দেখে যাবো অগ্রগামী তরঙ্গ। নেক্সট হচ্ছে শব্দের তীব্রতা আর তীব্রতার লেভেল। তীব্রতা জিনিসটা কি? তীব্রতা হচ্ছে, যদি আমি একবার যদি সংক্ষেপে বলতে চাই, আচ্ছা এই ক্লাসটা খুবই আমি তাড়াতাড়ি টানতেছি, কারণ হচ্ছে তোমাদের হাতে স্বল্প মানে সময় খুবই কম। এখন যদি তোমরা একদম ঘন্টার পর ঘন্টা ম্যারাথন ক্লাস করো, তোমাদের লস, এক চ্যাপ্টার নিয়ে বেশি দিন পড়ে থাকা যাবে না। তো আমরা হচ্ছে শর্টে টানতেছি। আচ্ছা, মনে করো এখান থেকে একটা তরঙ্গ উৎপন্ন হইলো, একটা তরঙ্গ উৎপন্ন হইলো, তরঙ্গ এক শব্দ হইতে পারে, আলো হইতে পারে, যে কোনো কিছু উৎপন্ন হইলো। তাহলে তরঙ্গ উৎপন্ন হইলে এর পাশে একটা একক ক্ষেত্রফলের একটা মনে করো মাধ্যম, একক ক্ষেত্রফলের একটা মাধ্যম। তাহলে এই তরঙ্গটা উৎপন্ন হয়ে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে 1 সেকেন্ডে যতটুকু পাস করবে সেটা হচ্ছে তরঙ্গের তীব্রতা, শব্দের তীব্রতা। এটা শব্দের তীব্রতা না, তরঙ্গের তীব্রতা আর কি, তরঙ্গের তীব্রতাই পড়বো। তো আমরা এখানে শব্দের তীব্রতা লেখা আছে, শব্দের তীব্রতাই পড়ি। যে তীব্রতা বলতে, তরঙ্গের তীব্রতা বলতে বোঝায় কোনো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ তরঙ্গ সঞ্চালিত হয় সেটা হচ্ছে তরঙ্গের বা শব্দের তীব্রতা। বোঝা গেছে? সে এইটার ক্ষেত্রফল যদি 1 হয়, 1 মিটার স্কোয়ার হয়, তাহলে 1 সেকেন্ডে যে পরিমাণে শক্তি, তরঙ্গের যে পরিমাণে শক্তি সঞ্চালিত হবে সেইটাকেই বলবো, সেই শক্তির মানটাকেই বলবো হচ্ছে আমরা তরঙ্গের তীব্রতা। তাহলে তীব্রতার ইংরেজি হচ্ছে ইন্টেন্সিটি, একে আই দ্বারা প্রকাশ করে। তাহলে এটা একটু মুখস্থ করো, তরঙ্গের তীব্রতা আই ইজ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার রো ভি এ স্কোয়ার এফ স্কোয়ার, 2 পাই স্কোয়ার রো ভি এ স্কোয়ার এফ স্কোয়ার। যেখানে তরঙ্গের তীব্রতা কিসের উপর ডিপেন্ড করতেছে? 2 ধ্রুবক পাই ধ্রুবক, রো কি? রো হচ্ছে ঘনত্ব, মাধ্যমের ঘনত্বের উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমরা বলতে পারি তরঙ্গের তীব্রতা হচ্ছে মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক। তারপরে বেগ হচ্ছে তরঙ্গের বেগ, তাহলে তীব্রতা হচ্ছে বেগের সমানুপাতিক। এ হচ্ছে তরঙ্গের বিস্তার, সে এই যে এটা যদি একটা অনুপ্রস্থ তরঙ্গ হয়, তাহলে এইটুকু কি বিস্তার না? এই যে এইটুকু বিস্তার, এটা তোমরা ছোটবেলায় পড়ছো, এইটুকু বিস্তার, তাহলে বিস্তারের বর্গের সমানুপাতিক। আর আছে ফ্রিকোয়েন্সি, মানে কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। তাহলে এই ডিপেন্ডেন্সি আসে দিয়ে বলবে কিসের উপর নির্ভরশীল বা কেমনে নির্ভরশীল। শব্দের তীব্রতা বা তরঙ্গের তীব্রতা পড়লা। এবার সে তীব্রতা লেভেল হচ্ছে কি, মানে যে কোনো তীব্রতায় শব্দের শব্দ উচ্চতা ও প্রমাণ তীব্রতায় শব্দের শব্দ উচ্চতার পার্থক্য হচ্ছে তীব্রতা লেভেল। শব্দ উচ্চতা বলতে বোঝায়, যদি বাংলায় বলি, শব্দ যত জোরে উৎপন্ন হয় সেই শব্দ উৎপন্নটাই হচ্ছে তীব্রতা। তাহলে তীব্রতা লেভেল একে বিটা দ্বারা প্রকাশ করে। এই সমীকরণ দিয়ে ম্যাথ আসে যে লগ আই ডিভাইডেড বাই আই নট, এটা হচ্ছে প্রমাণ তীব্রতা, যে কোনো তীব্রতা। আর এইটা সব তীব্রতার একক হচ্ছে বেল। আর এখান থেকে যদি আমি ডেসিবেলে প্রকাশ করি, তাহলে বিটা ইজ ইকুয়াল টু 10 লগ আই ডিভাইডেড বাই আই নট, এত ডেসিবেল। তাহলে এই দুটা দিয়ে ছোটো ছোটো ম্যাথ আসে, এই ম্যাথগুলো একটু দেখে যাও। তীব্রতা দেখবা, তীব্রতা লেভেল দেবে, এখান থেকে আহামরি কিছু পেঁচাবে না, সহজ জিনিস দিবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ এই কয়টার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টানা তারে আর তরঙ্গ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে ফার্স্ট প্রশ্ন দেয়, টানা তারে আর তরঙ্গ, এইটা একটু আমরা ভালো করে দেখব। টানা তারে আর তরঙ্গ জিনিসটা কি? সে মনে করো তুমি একটা তারকে এভাবে বেঁধে রাখছো, এই যেটা মাধ্যমের ভিতরে, মানে দেওয়ালে, দুইটা দেওয়ালে এইভাবে বেঁধে রাখছো। এবার যদি তুমি এই তারটাকে এইভাবে টেনে যদি ছেড়ে দাও, মানে এইখান থেকে যদি এইভাবে টেনে ধরো, তাহলে কি তারটা এরকম বাঁকাবে। এবার যদি ছেড়ে দাও তাহলে কি হবে? তারটা এদিক তরঙ্গ আকারে সঞ্চালিত হবে না, এভাবে দুলতে থাকবে। তাহলে এই যে দুলতেছে এইটাকেই বলা হয় হচ্ছে আর তরঙ্গ, টানা তারে আর তরঙ্গ। যেমন হচ্ছে গিটারের যদি তুমি যখন হচ্ছে এটাকে মানে গিটারকে দ্বারা করা হয়, মিউজিক করা হয়, তখন কি হবে? এটাকে টেনে ধরে ছেড়ে দেয়,
টেনে বারবার এটাকে আঘাত করার পর কি এটা এরকম একটা তরঙ্গ উৎপন্ন হয় না, মানে এইভাবে নিচে থাকে আবার উপরে যায়, নিচে উপরে একটা তরঙ্গ আকারে চলতে থাকে। তো এইটা হচ্ছে সেই টানা তারে আর তরঙ্গ। এবার যখন তরঙ্গ সঞ্চালিত হয় তখন কি এখানে একটা শব্দের উৎপন্ন হয়, তো সেই শব্দের তীব্রতা এফ ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা ধরলাম এই তারের দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এফ ইজ ইকুয়াল টু 1/12 ইন্টু রুট ওভার টি ভাগ মিউ। টি কি, আচ্ছা এফ কি, এফ হচ্ছে কম্পাঙ্ক, এল কি, এল হচ্ছে তারের দৈর্ঘ্য। ভিডিও পজ করে করে এগুলো লিখে নাও, সমীকরণ পাশে লিখে নাও, এখান থেকে ডিরেক্টলি এখান থেকেই ম্যাথ দিবে। এবার জাহাঙ্গীরনগরে এখান থেকে ম্যাথ দিছে। তো এফ ইজ ইকুয়াল টু 1/12, এলটা কি, এল হচ্ছে তারের দৈর্ঘ্য, টি কি, টি হচ্ছে টান বল, টি হচ্ছে টান বল, মিউ হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, মিউ কি, মিউ হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, এটা হচ্ছে মিউ হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। এবার দেখো যদি একটা পূর্ণ তরঙ্গ হয়, এই যে তারটাতে এরকম আছে ঠিক না, এইটাই হচ্ছে এল, এই যে তারের দৈর্ঘ্য হচ্ছে এল। এবার যদি পূর্ণ তরঙ্গ হইতে হয় তার মানে কি এরকম আরেকটা হইতে হবে, এরকম আরেকটা হইতে হবে না, তাহলে এইটুকুর দৈর্ঘ্য কি আবার এল হবে। তাহলে দেখো তো এই যে এইখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটাকে আমরা কি বলবো, এই দূরত্বটাকে একটা পূর্ণ তরঙ্গ না, এই যে একটা তরঙ্গ শীর্ষ তরঙ্গপাত, এটা নিয়ে কি পূর্ণ তরঙ্গ হয়, তার মানে এল প্লাস এল এই পুরাটা মিলে হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারতেছি 2L ইজ ইকুয়াল টু ল্যামডা। তাহলে এই জায়গায় ল্যামডার মান যদি 2L এর মান যদি আমরা বসাই, এফ ইজ ইকুয়াল টু কি আসলো 1/12, 12 মানে কত ল্যামডা ইন্টু রুট ওভার টি ভাগ মিউ। তো এবার হচ্ছে দেখো আর যদি আমরা গুণ করি তাহলে ওইখানে কি আসতেছে, আর গুণ করার ফলে এফ ল্যামডা ইজ ইকুয়াল টু রুট ওভার টি ভাগ মিউ। তো এখান থেকে আমরা আবার কি জানি, ভি ইজ ইকুয়াল টু কি হয়, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তরঙ্গের বেগ কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, এই যে 9-10-এ পড়ছো এটা। তাহলে এটাকে কি বলবো আমরা, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার টি ভাগ ল্যামডা, সরি মিউ। তো এইটা দিয়েও ম্যাথ আসতে পারে বা এইটা দিয়ে ম্যাথ আসতে পারে, তোমাকে কম্পেয়ার করতে বলবে, একটা একক দৈর্ঘ্যের ভর ধ্রুবক থাকলে কম্পাঙ্কের সাথে টানা তারের মানে এই তারের বলের সম্পর্ক কি, বর্গমূলের সমানুপাতিক। তো এই রিলেটেড জিনিসপাতি থাকতে পারে, তো টানা তারের ম্যাথগুলো করে যাবা। নেক্সট এরপরে হচ্ছে আমরা পড়বো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব। আচ্ছা এইটা একটু বড় চ্যাপ্টার, সো এইটা পড়লে অনেক কিছু পড়া যায়, বাট আমরা একটু শর্ট করার ট্রাই করছি। তো এইগুলা থেকে আসে, তো আশা করতেছি এইগুলা থেকে আসবে। আর আমরা রুয়েটের যে সাজেশনটা দিছিলাম আলহামদুলিল্লাহ ওইখান থেকে রুয়েটে অনেকগুলা কমন পড়ছে, সো তোমরা আমাদের উপর ভরসা রাখতে পারো, ইনশাল্লাহ যেগুলা দিচ্ছি এগুলা থেকে আসবে। সো একটু ভালো করে পড়ো, এগুলাই আসবে। তো যদি বলি তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া থেকে কি কি পড়বো, আচ্ছা এই চ্যাপ্টারটা তুমি পড়ো নাই, তো আমি যদি একটু বেসিক আলোচনা করি যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া মানে কি, চ্যাপ্টারের ভিতরে নাম লোক আছে, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া মানে কি, তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্রিয়া উৎপন্ন হচ্ছে বা চৌম্বকের সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। সে একটা তারের ভিতর দিয়ে, এই যে একটা তারের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এর আশেপাশে একটা চৌম্বকের সৃষ্টি হয়, এই যে চৌম্বকের সৃষ্টি হয়, এইগুলা নিয়ে পড়ালেখাকেই বলা হয়েছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, এই প্রথম পার্ট। আর দ্বিতীয় পার্ট আছে চৌম্বকত্ব, ওইটা মুখস্থ পার্ট। তাহলে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কি বুঝলাম, তড়িৎ প্রবাহের ফলে তার আশেপাশে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, এই যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে এটাকে বলা হয়েছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তো এখান থেকে আমরা কি কি পড়বো, প্রথমে পড়বো চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল। সে একটা চৌম্বককে যদি তুমি রাখো তাহলে কি এই যে একটা চৌম্বক ক্ষেত্র, সে এই যে একটা চৌম্বক ক্ষেত্র, তাহলে চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে যদি একটা আধান, সে এই চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের মানকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম, চৌম্বক ক্ষেত্রের ভিতরে যদি একটা আধান কিউকে যদি তুমি ফ্লো করাও তাহলে এই আধান এই চৌম্বক ক্ষেত্রের কারণে একটা বল অনুভব করবে, সেই বল এফ ইজ ইকুয়াল টু, একদম ডিরেক্ট মুখস্থ করো, কিউ ভিভি সাইন থিটা, এফ ইজ ইকুয়াল টু কিউ ভিভি সাইন থিটা। এফ কি, এফ হচ্ছে তড়িৎ চৌম্বক ক্ষেত্রে কোনো একটা গতিশীল আধান যে পরিমাণ বল অনুভব করে সেই বল। কিউ কি, কিউ হচ্ছে সেই আধানের মান, যে পরিমাণ আধানকে তুমি ফ্লো করাবা এই চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে সেই আধানের মান। ভি হচ্ছে আধানের বেগ, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, আর সাইন থিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র আর আধানের দিকের মধ্যবর্তী কোণ, আধানের বেগের মধ্যবর্তী কোণ। তো এইখান থেকে ছোট ছোট ম্যাথ আসতে পারে বা তোমাকে বলবে যে কোনটা সমানুপাতিক কোনটার কেমন, এরকম। এফ ইজ ইকুয়াল টু কিউ ভিভি সাইন থিটা, একদম বইয়ের প্রথম সূত্র এটা, মানে তোমার এই চ্যাপ্টারের বইয়ের প্রথম সূত্র। নেক্সট যদি দেখি চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়, এই যে কি বলছি আমরা, দেখো তো তারের ভিতর দিয়ে বিদ্যুৎ গেলে আশেপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তো এবার আমাদের কাজ হচ্ছে এই চৌম্বক ক্ষেত্রটা কিভাবে সৃষ্টি হয়, এই চৌম্বক ক্ষেত্রের মান কত, আমরা সেই মান নিয়ে একটু আলোচনা করব। সে যদি এই যে একটা তোমার অসীম দৈর্ঘ্যের এই তারের দৈর্ঘ্য হচ্ছে অনেক বড়, অসীম দৈর্ঘ্যের ভিতর দিয়ে যদি আই পরিমাণে
কারেন্ট যায়, তাহলে সেই তারের মধ্যবিন্দু থেকে এ দূরত্বে কোনো বিন্দুতে, এই বিন্দুতে আমি যদি মানে চৌম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করতে চাই, তাহলে চৌম্বক ক্ষেত্রের মানটা বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ, যেখানে মিউ নটের মান হচ্ছে তোমার 4 পাই ইন্টু 10⁻⁻⁷। এটা মুখস্থ। আয়ের মান বলে দিবে যে এত তড়িৎ প্রবাহ হলো, তো এটা ধ্রুবক, মিউ নট ধ্রুবক, আয়ের মান বলে দিবে যে এত অ্যাম্পিয়ার, পায়ের মান তুমি জানো। আর এ কি? এ হচ্ছে তারের মধ্যবিন্দু থেকে যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করবা সেই বিন্দুর দূরত্ব। তো এই মান বসাই দিলে আমরা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান পাবো। এটা একটা গেল। আর একটা হইতে পারে সে একটা বৃত্তাকার তার যদি থাকে, এই যে একটা বৃত্তাকার তার, এই বৃত্তাকার তারের ভিতর দিয়ে বিদ্যুৎ ফ্লো করতেছে। বিদ্যুৎ ফ্লো করলে তারের কেন্দ্রে, এই যে মানে কুণ্ডালির কেন্দ্রে সেই ব্যাসার্ধ মনে করো আর, তাহলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান, এখানে চৌম্বক ক্ষেত্রের মান বি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে তোমার মিউ নট আই ডিভাইডেড বাই 2r। ক্লিয়ার? মিউ নট আই ডিভাইডেড বাই 2r। আবার এবার যদি এটা হচ্ছে এক পাকের জন্য, তাহলে তারের পাক সংখ্যা n থাকে, যদি তারের পাক সংখ্যা n থাকে তাহলে কি হবে? n দ্বারা গুণ হবে। তাহলে এই দুইটা সূত্র, একদম অসীম দৈর্ঘ্যে তারের জন্য তারের মধ্যবিন্দু থেকে কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান, আর হচ্ছে তারের কুণ্ডালির কারণে কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান, এই দুইটা থেকে ম্যাথ আসতে পারে। এই দুটো একটু মুখস্থ করে দেওয়া, তো ডিরেক্টলি দিলে এখান থেকে। আর এই চ্যাপ্টারের সুবিধা হচ্ছে এখান থেকে কোনো ম্যাথ পেঁচায় না, তোমাকে হুবহু সূত্রের ম্যাথ দেয়। নেক্সট, তারপর আমরা বলবো চৌম্বক ক্ষেত্রে ক্ষুদ্র লুপের উপর টর্ক ও ভ্রামক নির্ণয়। একটা চৌম্বক ক্ষেত্রে যদি একটা লুপ বিবেচনা করি, তাহলে তার উপর টর্ক ক্রিয়া হয়। তো টর্কটা কি করে ওইটাকে হচ্ছে তোমার ঘুরাই দিতে ব্যবহার হয়, মানে ঘূর্ণনের কাজে ব্যবহৃত হয়। তাহলে টর্ক, সেই টর্ক নির্ণয় সূত্র টাউ ইজ ইকুয়াল টু ANIV সাইন থিটা। ডিরেক্টলি সূত্র মুখস্থ করে, এখন আর রেগুলার ব্যাখ্যার সময় নেই। আর যদি কারো জানার ইচ্ছা থাকে যে ভাই এটা কীভাবে আসলো আমি বুঝতেছি না, তাহলে তুমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, ওইখানে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ইনশাল্লাহ আমরা তোমাদের ওইটা বুঝাই দিব। আচ্ছা, এ কি? এ হচ্ছে যে মানে ইয়াটা নিবা, কুণ্ডালিটা নিবা, সেই কুণ্ডালির ক্ষেত্রফল। এন হচ্ছে কুণ্ডালির পাক সংখ্যা, আই হচ্ছে কুণ্ডালির ভিতরে, মনে করো এই যে একটা কুণ্ডালি, এটা এন পাকের কুণ্ডালি, এন পাকের একটা কুণ্ডালি, এটাকে একটা চৌম্বক ক্ষেত্রের ভিতর তুমি রাখছো। তাহলে চৌম্বক ক্ষেত্রের ভিতর যদি তুমি রাখো, তাহলে এর উপর একটা টর্ক ক্রিয়া করবে। সেই টর্ক টাও নির্ণয় সূত্র হচ্ছে এ হচ্ছে যে এই তলের ক্ষেত্রফল, এন হচ্ছে এখানে যতগুলা পাক আছে সেই পাক সংখ্যা, আই হচ্ছে কি পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তারের ভিতরে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, বি হচ্ছে এই কুণ্ডালিকে যে চৌম্বক ক্ষেত্রে রাখছো সেই চৌম্বক ক্ষেত্রের মান, আর সাইন থিটা হচ্ছে এই মানে এই কুণ্ডালির ক্ষেত্রফলের সাথে, তো ক্ষেত্রফলের লম্বের সাথে চৌম্বক ক্ষেত্রের অন্তর্ভুক্ত কোণ, মানে সেই কুণ্ডালিটা যদি এইভাবে রাখা হয় এইভাবে, তাহলে কুণ্ডালির ক্ষেত্রফলের লম্ব কি এরকম না, এই লম্বের সাথে চৌম্বক ক্ষেত্র, দেখা গেছে চৌম্বক ক্ষেত্রটা এরকম আছে, তাহলে এই কোণটা, এই কোণটা হচ্ছে থিটা। এটা হচ্ছে টর্ক। আর ভ্রামক নির্ণয় সূত্র হচ্ছে ভ্রামক ইজ ইকুয়াল টু, এইভাবে মনে রাখবা, নাই NAI। এন কি? পাক সংখ্যা, এ হচ্ছে ক্ষেত্রফল, আই হচ্ছে মানে তড়িৎ প্রবাহ। তো এইখান থেকে ডিরেক্টলি সূত্র দিয়ে ম্যাথ দিবে। নেক্সট, আচ্ছা, আর যদি পড়তে হয় আর পড়বো হচ্ছে আমরা বিচ্যুতিকোণ ও বিনতিকোণ। বিচ্যুতিকোণ কি? মানে চৌম্বক ক্ষেত্র, পৃথিবী তো একটা চৌম্বকের আচরণ করে, এটা মনে করো একটা পৃথিবী, এটা উত্তর মেরু আর এটা হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে পৃথিবীর যদি চৌম্বকটাকে রাখতে হয়, তাহলে উত্তর মেরু একদম এইভাবে স্ট্রেট থাকার কথা ছিল, একদম এরকম স্ট্রেট থাকার কথা ছিল, কিন্তু দেখা যায় একটা চৌম্বককে রাখলে ওইটু এভাবে বাঁকাভাবে অবস্থান করে, যে বাঁকাভাবে এভাবে না থেকে, ডিরেক্টলি উত্তর দক্ষিণ না থেকে একটু বাঁকাভাবে অবস্থান করে। এই যে কোণে বেঁকে গেছে, এই যে দেখো তো, এই যে এখানে যে কোণে বেঁকে গেছে সেই কোণটার নাম হচ্ছে বিচ্যুতিকোণ। বোঝা গেছে? সেই কোণটার নাম হচ্ছে বিচ্যুতিকোণ। আর বিনতিকোণ কি? এভাবে বিবেচনা করি, একটা চৌম্বককে, এই যে একটা চৌম্বকদণ্ডকে যদি তুমি বেঁধে একদম মাঝখান দিয়ে এই যে দেওয়ালের সাথে, মানে একটা ছাদের সাথে বেঁধে যদি রাখো, এইভাবে থাকার কথা ছিল, বাট দেখা যায় কি তুমি যদি মাঝখান দিয়ে বেঁধেও রাখো, ও দুই সাইডে একভাবে থাকে না, ও একটু বাঁকাভাবে অবস্থান করে, এই যে এইভাবে একটু এক সাইডটা একটু নেমে যায়, কারণ হচ্ছে দেখা যায় ওকে কেউ একটু আকর্ষণ করে, পৃথিবীর চৌম্বকত্ব ওই চৌম্বককে আকর্ষণ করে। এই যে কোণে ঘুরে গেছে, নেমে গেছে, এই কোণটাকে বলা হয়েছে বিনতিকোণ। তাহলে বিচ্যুতিকোণ হচ্ছে যত ডিগ্রি কোণে ঘুরে থাকে, মানে উত্তর দক্ষিণ থেকে যত ডিগ্রি কোণে ঘুরে থাকে, আর বিনতিকোণ হচ্ছে ঝুলানো অবস্থায় সাইড থেকে দেখলে যত কোণে নেমে থাকে, সেটা হচ্ছে বিনতিকোণ। এখান থেকে একটু বইটা দেখো, এখান থেকে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় বলে, এখান থেকে দু একটা ম্যাথ আসে, বিনতিকোণ থেকে ছোট ছোট ম্যাথ আসে। নেক্সট, তো এই চ্যাপ্টারে এইগুলো পড়লেই হবে।
এরপরে যদি আমরা বলতে হয়, এরপরে বলবো হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ ও পরবর্তী প্রবাহ। এটা হচ্ছে আগের চ্যাপ্টারের বিপরীত। আগে হচ্ছে তড়িৎ প্রবাহিত হয়েছে, তারপরে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছিল, আর এবার চৌম্বক ক্ষেত্রের কারণে তড়িৎ প্রবাহিত হবে। সো একটা চৌম্বক ক্ষেত্রকে যদি একটা কুণ্ডালির ভিতর নিয়ে তুমি আনা নেওয়া করো, সেই এটা হচ্ছে একটা কুণ্ডালি। এই কুণ্ডালি একটা চৌম্বককে যদি হচ্ছে এর ভিতর দিয়ে তুমি এরকম এর ভিতর দিয়ে নাড়াও বা হচ্ছে গতিশীল করো, তখন দেখা যায় এই তারের ভিতর দিয়ে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হয়। এটাকে বলা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ, মানে চৌম্বকের কারণে তড়িৎ সৃষ্টি হয়। এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ ও পরবর্তী প্রবাহ। তো এইখান থেকে আমরা প্রথমেই পড়বো চৌম্বক ফ্লাক্স। যদি বলা হয় যে চৌম্বক ফ্লাক্স কাকে বলে, একদম সংজ্ঞাটা একটু মুখস্থ করে দাও যে চৌম্বক ফ্লাক্সের সংজ্ঞাটা হচ্ছে কোনো তলের ক্ষেত্রফল, কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে চৌম্বক ফ্লাক্স বলে। কিছুই বোঝা যায় নাই, তো আমি একটু ব্যাখ্যা করি। সে মনে করে এটা হচ্ছে একটা তল, এটা হচ্ছে একটা তল, এই যে একটা তল, মনে করো একটা সিডির ডিস্ক, ওকে। এই তলের মনে করো একটা চৌম্বক ক্ষেত্র আছে, সে এইভাবে দিয়ে একটা চৌম্বক ক্ষেত্র গেছে, এই দিক দিয়ে একটা চৌম্বক ক্ষেত্র গেছে, সেই চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি, ওকে। তাহলে বলছে কোন তলের ক্ষেত্রফল, আর এই তলের ক্ষেত্রফল কত, এই তলের ক্ষেত্রফলকে আমি বিবেচনা করলাম হচ্ছে এ দ্বারা। কি বলছে, কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর। এবার দেখো তল যদি এটা হয়, তলের লম্ব কি, যে এটা না, এটা তলের লম্ব না, এই যে এটা তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে চৌম্বক ফ্লাক্স বলে, চৌম্বক ফ্লাক্স বলে। হ্যাঁ, এবার দেখো মনে করো এই যে চৌম্বক ক্ষেত্র আর তলের লম্বের মধ্যবর্তী কোণকে যদি তুমি থেটা ধরো, তা দেখো এইটা যদি বি হয়, এই যে এইটা যদি বি হয়, তাহলে বি এর এই দিক বরাবর উপাংশ কত হবে, লম্ব বরাবর উপাংশ কি হবে, বি কস থেটা, ওকে। তাহলে এবার যদি আমি বলি কি হবে, কোন তলের ক্ষেত্রফলকে কি দ্বারা প্রকাশ করছি, এ, এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফল, লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফল কি হবে, বি কস থেটা, বি কস থেটা। এইটাকেই বলা, এই রাশিটাকেই বলা হচ্ছে চৌম্বক ফ্লাক্স, যাকে যে ফাই দ্বারা প্রকাশ করে। বোঝা গেছে, কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে চৌম্বক ফ্লাক্স বলে। তাহলে চৌম্বক ফ্লাক্স ইজ ইকুয়াল টু, দেখো তো চৌম্বক ফ্লাক্স ইজ ইকুয়াল টু এটা কি, এ বি কস থেটা, মানে কি এ ডট বি লেখা যায়, এ ডট বি। তো এইটা হচ্ছে তোমার, আচ্ছা অনেকে বলবে ভাই ভেক্টর, ক্ষেত্রফল তো ভেক্টর রাশি না, ক্ষেত্রফল তো দিক নাই, ক্ষেত্রফল ভেক্টর নাই, বাট ক্ষেত্রফলের দিক হচ্ছে যদি বিবেচনা করা হয় তাহলে সে ওই তলের লম্ব দিক বরাবর, মানে এইটা হচ্ছে এ এর দিক, ওকে। তো এটা হচ্ছে একটা কি ডট প্রোডাক্ট, তার মানে চৌম্বক ফ্লাক্স একটা স্কেলার রাশি, এই ফ্লাক্স নির্ণয় দিতে পারে। নেক্সট, এবার হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র। এটা গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে। এটা যদি এখান থেকে প্রশ্ন আসে, এই চ্যাপ্টার থেকে ছোট একটা ম্যাথ দিবে। আচ্ছা, এই চ্যাপ্টারের ম্যাথ যদি হয় কি বলবো, মানে এই চ্যাপ্টারে কি বলছিল, এই সূত্রটা হচ্ছে এইভাবে, আমি বলি তুমি হচ্ছে শোনো বা লিখে নাও। কোনো বদ্ধ কুণ্ডালিতে আবদ্ধ তড়িৎচালক শক্তির মান এর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। কি বলছি, কোনো বদ্ধ কুণ্ডালিতে আবদ্ধ তড়িৎচালক শক্তির মান, সে এই যে একটা বদ্ধ কুণ্ডালি, এই কুণ্ডালিতে আবদ্ধ তড়িৎচালক শক্তির মান, সেই এখান দিয়ে যদি তুমি চৌম্বক আনা নেওয়া করো, তাহলে এখান দিয়ে যে পরিমাণ তড়িৎচালক শক্তি উদ্ভূত হবে আবদ্ধ বর্তনীতে তড়িৎচালক শক্তির মান এর মধ্যে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের, মনে করো চৌম্বক ফ্লাক্স প্রথমে ছিল হচ্ছে তোমার ফাইন, শেষও হয়েছে হচ্ছে 2, তাহলে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। তার মানে কি হয়েছে, আবদ্ধ তড়িৎচালক শক্তি, তাহলে আবদ্ধ তড়িৎচালক শক্তিকে যদি আমি এপসাইলন দ্বারা প্রকাশ করি, তড়িৎচালক শক্তির মান চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন কত হবে, φ2 মাইনাস φ1 ডিভাইডেড বাই টি, পরিবর্তনের হার, এটা পরিবর্তনের হারের এই যে ঋণাত্মক মানের সমানুপাতিক, এইটা হচ্ছে দ্বিতীয় সূত্র। আচ্ছা, এখান থেকে যদি আমরা সমানুপাতিক চিহ্নটাকে উঠাই দিতে চাই, তাহলে সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য একটা কে আসে, কে এর মান অন, তাহলে এটাকে যদি আমি লিখি একবারে এইভাবে লিখতে পারি, ইজিক্যাল টু মাইনাস, এটাকে আমি কি বলতে পারি, ডিফাই পরিবর্তন ডিভাইড বাই সময় ক্ষুদ্র হলে ডিটি। আর এটা হচ্ছে, আচ্ছা এইটা হচ্ছে এক পাকের জন্য, পাকের তো একটা থাকবে না, পাকের সংখ্যা যদি এন হয় তাহলে শীর্ষ তড়িৎচুম্বক ক্ষেত্রের মান কি হয়, এত ইজিক্যাল টু মাইনাস এন ডিফাই ডিভাইডেড বাই ডিটি। এই সূত্র দিয়ে ম্যাথ আসতে পারে, এই সূত্র থেকে ছোট ছোট ম্যাথ দেখবা। নেক্সট, ট্রান্সফরমার। এখন ট্রান্সফরমার তোমরা পারো যে হচ্ছে স্টেপ আপ আর স্টেপ ডাউন ট্রান্সফরমারের হচ্ছে দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ। তো মুখ্য আর গৌণের ভিতর সকল সম্পর্ক, যেমন যদি আমি বলি যে হচ্ছে মুখ্য কুণ্ডালীর তড়িৎ প্রবাহ, মনে করো গৌণ কুণ্ডালীর তড়িৎ প্রবাহ আইএস ডিভাইডেড বাই আইপি ইজ ইকুয়াল টু মুখ্য কুণ্ডালীর তড়িৎচালক শক্তি ইপি ডিভাইডেড বাই ইএস ইজ ইকুয়াল টু তোমার মুখ্য কুণ্ডালীর পাক সংখ্যা
এনপি ডিভাইডেড বাই গৌণকুণ্ডলীর প্রাং সংখ্যা এনএস। তো এই সূত্র ব্যবহার করে জেনারেল ম্যাথটা দিতে পারে, এগুলো পারে সবাই। ট্রান্সফরমার গেল। এরপরে হচ্ছে অর্ধচক্রে দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের বিভিন্ন রাশির মান নির্ণয়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখান থেকে অর্ধচক্রের বিভিন্ন রাশির মান, তোমাকে যদি অর্ধচক্রের দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মানটাকে যদি আমরা আই নট ধরি, সর্বোচ্চ মানটা যদি আই নট হয়, তাহলে হচ্ছে IRMS এর একটা সূত্র আছে, IRMS ইজ ইকুয়াল টু 1/√2 I নট, 1/√2 I নট। ডিরেক্টলি তোমাকে সূত্র থেকে ম্যাথ দিবে। এটা একটু রিডিং বললেই এখানে কয়েকটা ম্যাথ আছে ছোটো ছোটো, এগুলো দেখলেই পারবা। আর গড় বেগ হয় হচ্ছে তোমার 2/π I নট। এই দুটা সূত্র দিয়ে ছোটো ছোটো দুই একটা ম্যাথ করে নিবা, তাহলে এই চ্যাপ্টার থেকে আর কিছু পড়া লাগবে না। তো এইটা ছিল এই চ্যাপ্টারের। তারপরে যে আরেকটা চ্যাপ্টার আছে, আমরা যদি সেটা দেখি, যে হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। এখন জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে যদি পড়ো অনেক কিছু পড়া যায়, কিন্তু এই স্বল্প সময়ে এত কিছু পড়ার সময় নেই। তাহলে আমি যদি বলি তুমি হচ্ছে প্রতিসরণাঙ্ক ইজি, এটার A to Z পড়বা, কারণ এইখান থেকে প্রশ্ন আসলে ভুল করা যাবে না। যদি বলি প্রতিসরণাঙ্ক কি, সে হচ্ছে আলো যদি এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম, আলো যদি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, মনে করো এটা বায়ু মাধ্যম আর এটা হচ্ছে পানি মাধ্যম, তাহলে কি হয়, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে এই বিভবতল থেকে আলোর রশ্মির দিকের পরিবর্তন ঘটে। এটা যেই আপাতন কোণ, আর এই যে এইটা সেই প্রতিসরণ কোণ। আপাতন কোণকে আই দ্বারা প্রকাশ করি, প্রতিসরণ কোণকে আমরা আর দ্বারা প্রকাশ করি, যে ঘন মাধ্যমের কাছে চলে আসে। তাহলে এই যে এটাকে আমরা কেমনে প্রকাশ করছিলাম, মিউ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইজ ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইজ ইকুয়াল টু তোমার ছিল হচ্ছে CA, মানে এ মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই CB ইজ ইকুয়াল বি মাধ্যমে আলোর বেগ। তারপরে ছিল হচ্ছে তোমার ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা বি। ল্যামডা এ কি, এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। এটা ইজ ইকুয়াল টু, আবার লেখা যায় এটা উল্টা, বি মাধ্যমের পরম কম্পাঙ্ক প্রতিসরণাঙ্ক, বি মাধ্যমে পরম প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, এটা একটু উল্টা। আর ইজ ইকুয়াল টু আবার লেখা যায় 1 ডিভাইডেড বাই হচ্ছে তোমার সাইন সংকট কোণ। সংকট কোণের কনসেপ্ট আই হোপ জানো, যে কোণে আপাতন করলে আপাতন রশ্মি বিভবতল ঘেঁষে চলে যায়, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে এই দিক থেকে যদি যায়, তাহলে যে কোণে আপাতন করলে এই বিভবতল ঘেঁষে চলে যায়, এই যে এই কোণটাকে বলা হচ্ছে সংকট কোণ। সংকট কোণ থেকে ছোটো ছোটো ম্যাথ দিতে পারে। তো এইটাই গেল, তো এইখান থেকে পড়বা। আর নেক্সট যদি পড়তে হয়, এটা পড়বো হচ্ছে প্রিজম। এই প্রিজম মানে গুরুত্বপূর্ণ, প্রিজমের কনসেপ্ট একটু দেখে নিবা, প্রিজম পড়লেই হচ্ছে। আর হচ্ছে আরও কিছু পড়লে এখান থেকে পড়বা হচ্ছে তোমার ওই যে লেন্স সংক্রান্ত কিছু জিনিস ছিল না, যেগুলো লেন্সের ক্ষমতা এফ ইজ ইকুয়াল টু কী হয়, মানে সরি ডি ইজ ইকুয়াল টু কী হয়, লেন্সের ক্ষমতাকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি, ডি ইজ ইকুয়াল টু 1/f। এফ হচ্ছে কি, ফোকাস দূরত্ব। তারপর হচ্ছে লেন্স তৈরির যে সমীকরণগুলো আছে ওইগুলো দেখবা, এই মোটামুটি চোখ বুলাই গেলে হবে। এখান থেকে আহামরি কিছু পেঁচাবে না, প্রিজমটা একটু ভালো করে দেখে গেলেই হচ্ছে। তো ফার্স্টে ফুল সিলেবাস বলে দিছে, আমি বারবার বলতেছি, ফুল সিলেবাস বললেও ম্যাক্সিমাম প্রশ্ন তোমার শর্ট সিলেবাস থেকেই থাকবে। 15-16টা মিনিমাম 16টা প্রশ্ন তোমার শর্ট সিলেবাস থেকে থাকবে। কয়েকটা প্রশ্ন একটু এদিক ওদিক যাইতে পারে, সো এদিক ওদিক যেগুলো যাবে ওইগুলোর জন্য হালকা পাতলা একটা বেসিক নিয়ে গেলেই হচ্ছে। তো তুমি ফুল সিলেবাস যদি তোমার শেষ করতে সমস্যা হয়, তুমি আগে শর্ট সিলেবাসটাকে বেশি গুরুত্ব দাও, শর্ট সিলেবাসটাকে বেশি প্রাধান্য দাও, তাহলেই তোমার চান্স হবে। ফিজিক্স প্রশ্ন সাস্ট আহামরি কঠিন করে না, তোমার যতটা হাইপ ওঠে যে সাস্ট ফিজিক্স প্রশ্ন অনেক কঠিন করে, এত কঠিন করবে না। সাস্ট ফিজিক্স প্রশ্নটা মোটামুটি ইজি করবে, কিন্তু কঠিন করলে করতে পারে হচ্ছে ম্যাথটা, সাস্টের ম্যাথটা একটু টাফ হয়। সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ট্রিক্স দিচ্ছি কয়েকটা ভিডিও, ওইগুলো বারবার দেখো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আর হচ্ছে আর একটা কথা হইতে পারে যে ভাই আপনাদের উপর ভরসা কেমনে করব। আচ্ছা, আমাদের উপর ভরসা করবা, কারণ হচ্ছে আমরা যখন পরীক্ষা দিছি সাস্টে, আলহামদুলিল্লাহ আমরা দুইজনেই ভালো পজিশন নিয়ে চান্স পাইছি সাস্টে, সো আমাদের উপর এতটুকু ভরসা রাখতেই পারো। আরও বড় কথা হচ্ছে এইবার যে রুয়েট ভর্তি পরীক্ষা হয়েছে, এইখানে আমরা যে সাজেশনটা দিছি, তুমি আমাদের ক্লাসটা দেখো, এবার রুয়েটের সাথে প্রশ্নটা মিলাও। আমরা যদিও সকল প্রশ্ন ডিরেক্টলি হাতে পাই নাই, আমরা স্টুডেন্টদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন নিয়ে মানে প্রশ্নের দেখার চেষ্টা করছি, সেখানে দেখা গেছে আমরা যা দিছি সেইগুলাই আসছে, সেইগুলোর ভিতর থেকে আসছে। সো তুমি সাস্টও দেখবা এইগুলোর ভিতর থেকে আসবে। সো ভিডিওটা আশা করি ভালো লাগবে। সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আর হচ্ছে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবা। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।